বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে তারেক রহমানের দফায় দফায় ভার্চুয়াল বৈঠক। এবার একজন প্রার্থী দেওয়া হবে, আগের মতো 2-3 জন দিয়ে কনফিউশন সৃষ্টি করা হয়েছে, ওটা আমাদের জন্য ফলদায়ক হয়নি। বৃহৎ রাজনৈতিক জোটের চিন্তা দলটির সবাইকে ঐক্য ধরে রাখার আহ্বান। আমরা সমগ্র বাংলাদেশে আসন ভিত্তিক সকল যোগ্য প্রার্থীদের, একাধিক যোগ্য প্রার্থীদের সাথে আমরা কথা বলেছি, এটা তারই প্রক্রিয়ার একটি অংশ। এনসিপির প্রতীক বরাদ্দ ইস্যুতে অনড় ইসি, শাপলার পরিবর্তে বিবেচনায় মার্কা দিয়ে হতে পারে বিজ্ঞপ্তি। জোট শরিকদের নিজ প্রতীক নিয়ে নানা মত। যে যে দল অংশগ্রহণ করবে অ্যালায়েন্স হওয়ার পরেও সে তাকে ওই প্রতীকেই তাকে ইলেকশন করতে হবে, এটাতে স্টিক করে থাকবে কেন? নির্বাচন কোনো রকমে করে আমি সংসদে গেলাম, সেটা না হয়ে আমার দলকে আমি প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে তারাও চাইবে না যে আমি অন্যের নিয়ে ইউজ করে আমি ইলেকশনে যাব। জুলাই আন্দোলন ঘিরে ভুয়া মামলায় 372 জনকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন। বর্তমান সরকারের মেয়াদেই হত্যাকাণ্ডের রায় দেখতে চায় জনগণ। নিউ ইয়র্কে জামায়াত আমির। সিটি ইউনিভার্সিটিতে ভাঙচুরের ঘটনায় ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের দুঃখ প্রকাশ। আহতদের চিকিৎসা ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস। ওরা হচ্ছে গিয়ে ছাত্রদের পজিশন দেখছে যে কে কোথায় আছে, ওটা দেখার পর ওরা একবারে সবাই হঠাৎ করে আক্রমণ করে। প্রশাসনকে আমরা সারা রাত ফোন দিয়েছি, শুনছি আর কি আসছে হচ্ছে আপনার যে কি বলে ব্র্যাক ইউনিভার্সিটির সামনে আসছে, এখান থেকে চলে গেছে। লজ্জিত এবং দুঃখ প্রকাশ করছি। এর সাথে যদি আমাদের ছাত্র বিশ্ববিদ্যালয়ের ছাত্র বাইরে যদি কেউ জড়িত থাকে, আমাদের বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী তাদের বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রায় 23 ঘন্টা পর পূর্ণ রুটে মেট্রো চলাচল স্বাভাবিক, নিরাপত্তা নিয়ে শঙ্কা যাত্রীদের। মেট্রোলে এখন উঠতেও ভয় লাগতেছে, কারণ যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। মেট্রোলে হচ্ছে মানুষের, জনগণের যে একটা নিরাপত্তা, সেটা কিন্তু পাচ্ছে না। কারণ বেয়ারিং এর প্লেট ভেঙে যদি মানুষ মারা যায়, তাহলে আমরা চলাফেরা করবো কিভাবে? শরীয়তপুরে গ্রামের বাড়িতে চিরনিদ্রায় শায়িত হতভাগ্য কালাম। শুভেচ্ছা, আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। দফায় দফায় মনোনয়ন প্রত্যাশীদের সাথে বৈঠক করছে বিএনপি। ঢাকায় ডেকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একাধিক মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে বঞ্চিতদের নানাভাবে মূল্যায়নের আশ্বাসও দেওয়া হয়েছে। তবে এই সাক্ষাৎকার থেকে কোনো প্রার্থীকে সবুজ সংকেত দেওয়া হয়নি। শীর্ষ নেতারা জানান, বিশৃঙ্খলা এড়াতে এবার আগেভাগেই সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছেন তারা। সহকর্মী আরিফিন শাকিলের রিপোর্ট। তফসিলের আগেই নির্বাচনী আবহে জমজমাট বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়। মনোনয়ন প্রত্যাশীরা যখন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে ভার্চুয়ালি সাক্ষাতে, বাহিরে তখন উৎকণ্ঠিত সমর্থকদের অপেক্ষা। রোববার চট্টগ্রাম, কুমিল্লা, রংপুর, ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগের 114টি সংসদীয় আসনের অন্তত 3.5 শতাধিক মনোনয়ন প্রত্যাশীর সাথে 2 ধাপে ভার্চুয়ালি বৈঠক করেন তারেক রহমান। সোমবারের বৈঠক রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও ঢাকা বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে। শুরুতে স্থায়ী কমিটির সদস্যরা কড়া ভাষায় দলের সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন। তবে তারেক রহমান ছিলেন অনেকটাই অভিভাবক সুলভ ভূমিকায়, তুলে ধরেন দেশ ও দলের বাস্তবতা। নির্দেশনা দিয়েছেন যে আমরা ঐক্যবদ্ধ থাকার জন্য, আমরা যেন ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছি, আগামী দিনে যাতে আমরা ঐক্যবদ্ধ থাকি এবং ঐক্যবদ্ধ থাকলে আগামী নির্বাচনে আমরা বিজয় লাভ করতে পারবো। ঐক্যটাকে সবচেয়ে উনি গুরুত্ব দিয়েছেন। আমরা যারা প্রার্থী আছি সবাইকে বলেছেন যে আমরা একজনকে দিব, যাকে দেওয়া হয় তাকে যেন সবাই মেনে নিয়ে তার পক্ষে কাজ করেন। সবাই মিলে একসাথে নির্বাচনটা করবে, এটাই আলোচনার মূল সারমর্ম।
দলের নীতি নির্ধারকদের বক্তব্য শোনেন মনোনয়ন প্রত্যাশীরা, তবে তাদের বক্তব্য দেওয়ার কোনো সুযোগ ছিল না। ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ আর মিত্রদের জন্য আসন সমঝোতা হলে তা মেনে নেয়ার প্রতিশ্রুতি দেন তারা। মিত্রদেরকে ছাড়বে কিনা সেটা রাষ্ট্রীয় সিদ্ধান্ত, রাজনৈতিক সিদ্ধান্ত, সেটা ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেবেন এবং উনি যে সিদ্ধান্ত দিবেন সেই সিদ্ধান্ত আমরা মাথা পেতে নেব। আমাকে মনোনয়ন প্রদান করলে আমি যেমন জিতব, তেমনি আমাকে না দিয়ে যদি অন্য কোনো ভাইকে মনোনয়ন প্রদান করে তাকেও ইনশাল্লাহ বিজয়ী করার চেষ্টা করব। কিন্তু তফসিলের আগেই কেন এবার মনোনয়ন প্রত্যাশীদের সাথে এই সাক্ষাৎ? 18 পর থেকে এত বছর নির্বাচনে বাইরে ছিলাম, একের পর এক প্রহসনের নির্বাচন হয়েছে, জনগণের মধ্যে অনেক ভুল বুঝাবুঝি রয়েছে, সেই জন্যই আমরা একটু আগে থেকেই নামতে চাই, যাতে তারা অলরেডি প্রচারণা শুরু করতে পারে। জামাতে ইসলামী তো 6 মাস আগে থেকে প্রচারণা শুরু করেছে, এবার একজন প্রার্থী দেওয়া হবে। আগের মতো 2-3 জন দিয়ে কনফিউশন সৃষ্টি করা হয়েছে, ওইটা আমাদের জন্য ফলদায়ক হয়নি। তবে শেষ পর্যন্ত বিএনপিতে বিদ্রোহী প্রার্থী ঠেকানোর কাজ কতটা সফল হবে তা নিয়ে উৎকণ্ঠিত নেতাকর্মীরা। আরফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। বিএনপি বৃহৎ রাজনৈতিক জোটের চিন্তা করছে, তাই দলীয় ঐক্য বজায় রাখতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর শেষে এসব কথা বলেছেন তিনি। যুবদলের 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান সালাউদ্দিন আহমদ। এ সময় তিনি বলেন, জাতীয় ঐক্য বজায় রাখাই বিএনপির মূল লক্ষ্য। সংসদীয় আসন ভিত্তিক যোগ্য প্রার্থীদের সাথেও মতবিনিময় করা হচ্ছে বলেও জানান সালাউদ্দিন আহমদ। জানিয়েছেন, তারুণ্য নির্ভর বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করে বিএনপি নেতা বলেন, তরুণ ও যুবকদের রাজনৈতিক ভাবনা নিয়ে এগিয়ে যাবে বিএনপি। রাজনৈতিক ভাবনা এবং তারুণ্যের রাজনৈতিক ভাবনা আমরা গ্রহণ করে আত্মস্থ করে সামনের দিনে জাতি বিনির্মাণে কিভাবে আমরা সেটা বাস্তবায়ন করতে পারি সেই লক্ষ্যে আমরা কর্মসূচি প্রণয়ন করছি। বিধিমালায় না থাকা এনসিপিকে শাপলা প্রতীক দিবে না কমিশন। সব প্রণোদিত হয়ে অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে ইসি, জানিয়েছেন সিনিয়র সচিব আখতার আহমেদ। দুপুরে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলন করেন তিনি। জানান, আগামী সংসদ নির্বাচনের জন্য 42,761 ভোট কেন্দ্র চূড়ান্ত হয়েছে। ভোট কক্ষ 2,44,649টি, অস্থায়ী কক্ষ প্রায় 12,000। একটি কক্ষে ভোট দেবেন গড়ে প্রায় 3,000 জন। চলতি সপ্তাহে রাজনৈতিক দল ও পর্যবেক্ষক নিবন্ধনের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। উপদেষ্টা পরিষদে আরপিও অনুমোদন হওয়ায় জোটবদ্ধ নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার করা হবে কিনা সেই সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন মনে করেছে এটা রাখার দরকার নাই সেটা, এবং তফসিল সে করেনি। এটার ব্যাপারে যদি আইনি ব্যাখ্যাটা, তাহলে আইনজ্ঞকে জিজ্ঞেস করতে হবে। নির্বাচন কমিশন যেটা বলেছে যে তারা স্ববিবেচনায় নিজের একটা প্রতীক বরাদ্দ করে দেবে, সেটাই হচ্ছে এখনকার পর্যন্ত অবস্থান। জোট করলেও দলের নিজ নিজ প্রতীক ব্যবহারের রীতির পক্ষে বিপক্ষে মত বিশ্লেষকদের। কেউ কেউ বলছেন, প্রত্যেক দলের আলাদা আদর্শ প্রতিশ্রুতি থাকে, সবাই এক প্রতীক ব্যবহার করা ভোটারদের সাথে প্রতারণা। কারো কারো মতে এটি দলের পছন্দের বিষয়। জোটের প্রতীক নির্ধারণ ক্ষমতা রাজনৈতিক দলের থাকা উচিত, তবে এর পেছনে থাকে শরিক এমপিদের উপর বড় দলের নিয়ন্ত্রণ ধরে রাখার কৌশল। দেশে নিবন্ধিত রাজনৈতিক দল এখন অর্ধশত। রাজপথে প্রত্যেকের আলাদা আলাদা মঞ্চ থাকলেও ভোটের মাঠে তাদের বিভক্তি কমে যায়। 2 থেকে 3টি জোটবদ্ধ হয়ে নির্বাচন করেন বেশিরভাগ দল। এবারও সেই সম্ভাবনা প্রবল। নির্বাচন কমিশন বলছে, জোটের স্বাধীনতা সবার, কিন্তু ভোটারদের কাছে প্রার্থীর পরিচয় হতে হবে নিজ দলের প্রতীকে। সে লক্ষ্যে আরপিও সংশোধন প্রস্তাব করলে অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। ফলে এখন থেকে যে জোট থেকেই প্রার্থী ভোটে লড়েন, মার্কা হতে হবে নিজ দলের। আমি ভোটার, আমি কি জানি যে তার ম্যানিফেস্টো আর যেই সিম্বলটা সে ইউজ করছে সেই সিম্বল এক। তারা যখন সংসদে যাবে, সেখানে যদি তারা যে সিম্বল নিয়েছে তাদের সঙ্গে যদি তাদের ক্ল্যাশ হয়, তখন তারা কি করবে? সেই ট্রান্সপারেন্সিটা কোথায়? এর আগে জোটের প্রার্থীরা একে অন্যের প্রতীক ব্যবহার করতে পারতেন। 2008 সালে নৌকা প্রতীকে ভোট করেছেন রাশেদ খান মেনন। 2018 সালে ধানের শীষ প্রতীকে মাহমুদুর রহমান মান্না সহ অনেকেই। এই রাষ্ট্রবিজ্ঞানীর মতে প্রার্থীর এই স্বাধীনতা থাকা উচিত। এই জায়গায় আমার মনে হয় হাত না দেওয়াটাই উত্তম ছিল আর কি।
বুঝছেন, কারণ দলগুলোর সাংগঠনিক যে শক্তি সব দলের একরকম না। যে যে দল অংশগ্রহণ করবে অ্যালায়েন্স হওয়ার পরেও সে তাকে ওই প্রতীকেই তাকে ইলেকশন করতে হবে। এটাতে স্টিক করে থাকবে কেন আর কি? তাদের মতে ভোটাররা এখনো প্রার্থীর চেয়ে প্রতীকে নির্ভর, তাই জয়ের সম্ভাবনা বাড়াতে বড় দলের প্রতীকে ভর করতে চান প্রার্থীরা। এক্ষেত্রে ভোটার সচেতনতা বাড়ানোর পরামর্শ বিশ্লেষকদের। কেবল মার্কা নয়, প্রার্থীর যোগ্যতা সক্ষমতা বিবেচনা করার পরামর্শ তাদের। বট গাছের নিচে ছোট গাছ যেমন কোনোদিন আর বড় হতে পারে না, আমি মনে করি সেটা সেরকমই হয়। নির্বাচন কোনো রকমে করে আমি সংসদে গেলাম, সেটা না হয়ে আমার দলকে আমি প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে তারাও চাইবে না যে আমি অন্যের নিয়ে ইউজ করে আমি ইলেকশনে যাব। মানে তৃণমূলের সব ভোটাররা যে তার কথা শুনবে এমন তো না। স্থানীয় তৃণমূল ভোটাররা তারা যদি মনে করে যে না আমরা দিব না, তাই না, এবং সেখানে যদি কোনো বিদ্রোহী প্রার্থী দাঁড়ায় যায় তখন তো সেটা আরও সম্ভব হয়ে যাবে। জোট শরিকদের ভিন্ন ভিন্ন প্রতীকের সুপারিশ করেছিল নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। জুলাই আন্দোলন ঘিরে দায়ের করা মামলায় প্রমাণ না মেলায় ৩৭২ জনকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে পুলিশ। আপিল বিভাগে এমন প্রতিবেদন দিয়েছে রাষ্ট্রপক্ষ। এদের মধ্যে হবিগঞ্জ, জয়পুরহাট, মানিকগঞ্জ ও গাজীপুর জেলায় ১ জন করে, খুলনায় ২ জন, সিলেটে ৩৯ জন, ঢাকা মহানগরে ১২ জন, ঢাকা জেলায় ২৫ জন, কুড়িগ্রামে ১৮ জন রয়েছেন। এছাড়া অব্যাহতির প্রক্রিয়ায় রয়েছে আরো ২৫১ জন। তাদের মধ্যে ঢাকা জেলায় ৮৭ জন, ঢাকা মহানগরে ১১৮ জন, কুষ্টিয়ায় ২৪ জন, চাঁপাইনবাবগঞ্জে ৮ জন, চট্টগ্রাম ও মানিকগঞ্জে ২ জন করে, কক্সবাজারে ৫ জন, ঠাকুরগাঁয়ে ৩ জন এবং কিশোরগঞ্জে ১ জনের অব্যাহতির প্রক্রিয়া চলমান রয়েছে। সোমবার এই সংক্রান্ত পূর্ণাঙ্গ প্রতিবেদন আপিল বিভাগে দাখিল করে রাষ্ট্রপক্ষ। বর্তমান সরকারের মেয়াদ শেষ হওয়ার আগে জুলাই হত্যাকাণ্ডের রায় দেখতে চায় বাংলাদেশের মানুষ, এমন মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। নিউ ইয়র্কের এক সভায় তিনি বলেন, পরবর্তীতে যেই ক্ষমতায় আসুক তাদেরকে সেই রায়গুলোর ন্যায়ভিত্তিক সমাপ্তি টানতে হবে। এর পাশাপাশি ক্ষমতায় গেলে দেশে বিনিয়োগের সুযোগ বৃদ্ধি করা হবে বলেও জানান জামায়াত আমির। আমাদের প্রতিনিধি আজিম উদ্দিন অফির পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত। যুক্তরাষ্ট্র সফররত জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানকে নাগরিক সংবর্ধনা দেয়া হয় নিউ ইয়র্কে। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় কোয়ালিশন অফ বাংলাদেশি আমেরিকানের উদ্যোগে এই আয়োজন করা হয়। এ সময় জামায়াতের আমির বলেন, বর্তমান সরকারের মেয়াদকালে জুলাই গণহত্যার সব মামলার বিচার হওয়া সম্ভব নয়। সরকারের বিদায়ের আগে দৃশ্যমান কিছু রায় হওয়া উচিত। এই সরকারের মেয়াদকালে সমস্ত হত্যার বিচার করা সম্ভব নয়, তবে তাদের বিদায় নেওয়ার আগে দৃশ্যমান কয়েকটা রায় দেখার জন্য জাতীয় অপেক্ষা করছে, তাহলে আস্থা ফিরে আসে। এ সময় নির্বাচন প্রসঙ্গে জামায়াতের আমির বলেন, যাদের কাছে জাতির আমানত নিরাপদ থাকবে তাদেরকেই ভোট দেবে জনগণ। এরকম যারা অতীতের রেকর্ড খারাপ, বর্তমানেও আমারও যদি খারাপ হয়, আমরা অনুরোধ করবো ভোট, এই পবিত্র আমানত আমাদেরকেও দেবেন না। আল্লাহ আমাদেরকে বিবেক দিয়েছে, এই বিবেক দিয়ে বাস বিচার করে জাতির আমানত যার কাছে রাখলে এটার হেফাজত হবে আপনার আস্থা এবং বিশ্বাস জন্য। আমাদের অনুরোধ, এই আমানতটা আগামীতে তাদের হাতে তুলে দেবেন। ক্ষমতায় গেলে মাতৃত্বকালীন কর্মঘণ্টা কমিয়ে আনার ঘোষণা দেন ডাক্তার শফিক। আমরা গেলে ইনশাআল্লাহ তাদের কর্মঘণ্টা কমিয়ে দেব, তার সন্তানের হক আদায় করার জন্য এবং মা হিসেবে তাকে সম্মান করার জন্য। এটাই হবে তাদের প্রতি ইনসাফ, এটা কোনো দয়া নয়। ইনশাআল্লাহ আমরা যদি 8 ঘন্টার জায়গায় তাদের জন্য 5 ঘন্টা করি, তাহলে মারা এতই সিনসিয়ার, এতই কমিটেড, তারা চিন্তা করবে যে সরকার যে দেশ আমাদেরকে সম্মান দিয়েছে, আমাদের উচিত 8 ঘন্টার কাজ 5 ঘন্টায় সেরে দেয়। বিভিন্ন অনিয়মের কারণে প্রবাসীরা দেশে বিনিয়োগ করতে ভয় পান বলেও মন্তব্য করেন জামায়াতের আমির। অনেকেই এই জুলুমের বাংলাদেশে গত 15.5 বছর যাওয়ার কোন ইচ্ছা, আগ্রহ, রুচিবোধ ছিল। জামায়াতের উদ্যোগে জুলাই আন্দোলনের শহীদের 12 খণ্ডের তালিকা তৈরি করা হয়েছে বলেও জানান দলটির প্রধান। আমরা দেশকে কিছু দেব, দেশে গিয়ে আমরা দেশের সাথে। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ।
সিটি ইউনিভার্সিটিতে ভাঙচুরের ঘটনায় ক্ষমা প্রার্থনা করেছে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আহতদের চিকিৎসা এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাসও দিয়েছেন তারা। এদিকে সিটি ইউনিভার্সিটির ভিসি জানিয়েছেন, হামলার সময় ধরা পড়া 11 জনকে এখনও তাদের শিক্ষার্থীরা আটকে রেখেছে। ড্যাফোডিল ভিসি ঘটনাস্থলে না এলে এর সমাধান হবে না। এর আগে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় সাফারের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির হাজারো শিক্ষার্থী। আর এমন পরিস্থিতিতেও সকাল থেকে সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি। দুদল গ্রামবাসী নয়, দুটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংঘর্ষে এমন রণক্ষেত্র সাভারের বিরুলিয়া। অথচ প্রত্যক্ষদর্শীরা বলছেন, একদমই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘাতে জড়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির হাজারো শিক্ষার্থী। স্থানীয় বাজারে কয়েক শিক্ষার্থীর সংঘাতকে কেন্দ্র করে রাতভর চলে ধাওয়া পাল্টা ধাওয়া, মারামারি। ঘটনাটা আসলে একদম একটা ছোটখাটো বিষয় থেকে শুরু হয়েছিল, যে তারা মানে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা আমাদের শিক্ষার্থীর গায়ে থুতু মেরেছিল। পরে তারা আবার বললো যে কি মানে থুতু মানে হ্যাডম দেখাচ্ছে, এরকম একটা কথা বল। সংঘর্ষের সময় সিটি ইউনিভার্সিটির ক্যাম্পাসে ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে। সেখানে বাসে আগুন দেয়া হয়। ভাঙচুরের শিকার হয় প্রতিষ্ঠানটির বাইক, মাইক্রো, প্রাইভেট কার সহ ভবনের দরজা, জানালা, আসবাবপত্র। এইভাবে ভাঙচুর প্লাস লুটতরাজ, আপনি ভিতরে গেলে বুঝতে পারবেন যে আমাদের অ্যাকাউন্টে কোনো প্রকার টাকা পয়সা কিছু না। আমাদের 5টা গাড়ি ছিল, সেগুলো ভেঙে দিয়েছে। তো ওরা যতবারই আক্রমণ করছে, প্রত্যেকবারে আমাদের ভিতরে ঢুকছে। অপরিকল্পিতভাবে হচ্ছে হামলা করলো আমাদের নারী শিক্ষার্থীদের যে হল আছে, ওরা প্রথমে হচ্ছে মূল ফটকের দিকে যায়, তারপরে হচ্ছে আবার আমাদের নারী শিক্ষার্থীদের যে গেটটা আছে, ওরা হচ্ছে ওইখানে হামলা করে। এই ঘটনায় আহত হয় 2 শতাধিক শিক্ষার্থী। ক্যাম্পাসে ভাঙচুরের প্রতিবাদে সকালে সড়ক অবরোধ করে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। এতে সমস্যায় পড়েন গার্মেন্টস কর্মী সহ ওই পথে চলাচলকারীরা। আমাদের প্রায় 200 প্লাস ভাইরা আহত হচ্ছে প্রচুর পরিমাণে। এদিকে সংঘর্ষের 10 ঘন্টারও বেশি সময় ধরে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যকে ঘটনাস্থলে দেখা যায়নি। এ নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রাও। বিবাদের সমাধানে 2 বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই আলোচনা করছেন। এ ঘটনায় ক্ষমা প্রার্থনা করেছে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়। ভাঙচুর এবং ধ্বংসযজ্ঞ হয়েছে দেখে আমি সত্যি অত্যন্ত লজ্জিত এবং দুঃখ প্রকাশ করছি। এর সাথে যদি আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রের বাইরে যদি কেউ জড়িত থাকে, আমাদের বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী তাদের বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে সিটি ইউনিভার্সিটির ভিসি জানান, বিশ্ববিদ্যালয়ে তাণ্ডব চালানোদের মধ্যে 11 জনকে আটকে রেখেছে শিক্ষার্থীরা। 6 জন স্টুডেন্টকে আমরা মুসলেখা দিয়ে আমরা তাদের কাছে আমরা পাঠিয়ে দিয়েছি। তবে এখানে সত্য কথা বলতে কি, এখানে আরো 11 জন দুষ্কৃতিকারী আমাদের স্টুডেন্টরা তাদেরকে আটকে রাখছে, কারণ তাদের একটাই দাবি ইউনিভার্সিটি থেকে ওনাকে সরাসরি এখানে আসতে হবে। এছাড়া গণমাধ্যম কর্মীদের উপর হামলার ঘটনাতে দুঃখ প্রকাশ করেছেন সিটি ইউনিভার্সিটির উপাচার্য। গোটা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাসও দিয়েছেন তিনি। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। এ বিষয়ে আমাদের সহকর্মী আল আমিন হক অহন খোঁজ খবর রাখছেন, তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য। অহন, এরকম একটি ঘটনার পরেও সকাল পর্যন্ত যে আপডেট যে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যদেরই দেখা যায়নি, আপনি যেহেতু সেখানেই আছেন, কি অবস্থা দেখছেন, সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাবেন। আমি এখন ক্যাম্পাসের বাইরে আছি, সামনের দিকে এসে পরিস্থিতি বোঝার চেষ্টা করছিলাম। বিশেষ করে এই এলাকায় থমথমে পরিবেশ। আমি যেমন সকাল থেকে বলছিলাম, এখন পর্যন্ত এই কোথাও পুলিশ সদস্য কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাউকে দেখা যায়নি। এই নিয়ে সিটি বিশ্ববিদ্যালয়ের ভিসি তিনি আমাদেরকে আক্ষেপ করে জানাচ্ছিলেন যে যেখানে শিক্ষার্থীরা এই ধরনের সংঘর্ষের ঘটনা ঘটলো কিংবা এমন একটা হামলা, তিনি সরাসরি বলার চেষ্টা করছেন যে এটাকে পরিকল্পিত হামলা। এত বড় একটা হামলার ঘটনা ঘটলো, সেখানে কেন পুলিশ কিংবা অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কেনই বা এলেন না, এইটা নিয়ে তাই নিয়ে তিনি বেশ আক্ষেপ প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি বলেছেন যে এখন পর্যন্ত এই ক্যাম্পাসে তাদের 11 জন শিক্ষার্থী, এবং তাদেরকে তারা বলছেন তারা শিক্ষার্থী নয়, ড্যাফোডিলের এইসব অবশ্যই সন্ত্রাসী, এই সন্ত্রাসী আখ্যা দিয়ে বলছেন যে তাদেরকে আটকে রাখা হয়েছে এবং এইসব শিক্ষার্থীকে তখনই ছেড়ে দেওয়া হবে যখন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ভিসি সরাসরি ক্ষমা প্রার্থনা করবেন। যদিও আমরা দেখেছি এর আগে সকাল থেকে ফোনে তাদের মধ্যে কথা হচ্ছিল এবং ঘন্টা দেড়েক আগে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের একটি
টিম এসে এই বিষয়গুলো দেখেছেন এবং তারা বলেছেন যে এত বড় একটি ঘটনা ঘটার কারণে তারা দুঃখ প্রকাশ করছেন, ক্ষমা চেয়েছেন এবং একই সঙ্গে যে ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সেইগুলো যেন ক্ষতিপূরণ দেওয়া হয় সেই বিষয়ে তারা কথা দিয়ে গেছেন। যদিও সেই কথায় আশ্বস্ত হতে পারেনি সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। তারা এখন পর্যন্ত আসলেই 11 জন যেহেতু ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তাদের হাতে এক প্রকার জিম্মি আছেন। সেই সব জিম্মি শিক্ষার্থীদেরকে যখন তারা নিয়ে যাবেন নিশ্চয়ই তখন সেটা লিখিতভাবে কিভাবে সেই ক্ষতিপূরণটা দেওয়া হবে সেই বিষয়ে নিশ্চয়ই কথা বলবেন, এমনটি তারা বলছেন। এবং একই সঙ্গে শঙ্কা প্রকাশ করছেন যে যেহেতু তাদের 11 শিক্ষার্থী এখনো আটকে রাখা হয়েছে, যে কারণে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে কোনো মুহূর্তে আবারও নতুন করে হামলা চালাতে পারে, সেই হামলার আশঙ্কা করছেন। এমন হামলার আশঙ্কায় যখন আইনশৃঙ্খলা বাহিনী এমন উত্তেজনায় যদি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সেখানে না থাকে কি পরিস্থিতি হবে সেটি নিয়ে আসলে উদ্বিগ্ন, সেটি বলবার চেষ্টা করছিলেন। ধন্যবাদ জানাচ্ছি অহনকে। প্রায় 23 ঘন্টা পর পুরোপুরি স্বাভাবিক হয়েছে মেট্রো রেল চলাচল। সকাল 11টায় চালু হয় উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো চলাচল। এর আগে আগারগাঁও থেকে শাহবাগ অংশে 2 দফায় পরীক্ষামূলকভাবে ট্রেন চালানো হয়। এতে কোনো সমস্যা ধরা না পড়ায় 11টার দিকে পুরোদমে মেট্রো রেল চালুর সিদ্ধান্ত নেয় ডিএমটিসিএল। চালুর কয়েক মিনিট আগে ভেরিফাইড ফেসবুক পেজ থেকে জানানো হয় 11টায় নিরবিচ্ছিন্নভাবে চালু হবে মেট্রো রেল। সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে মেট্রো কর্তৃপক্ষ। রোববার দুপুর 12:15টার দিকে রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রো রেলের 433 নম্বর পিলারের বিয়ারিং প্যাড খুলে পড়ে এক পথচারী নিহত হন। এরপর থেকে মেট্রো চলাচল বন্ধ ছিল, তবে বেলা 3টার পর থেকে চালু ছিল উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলাচল। আমরা কেবল মেট্রোর শুরুর পর্যায়ে আসি। এই পর্যায়ে যদি আমাদের এই দুঃখজনক ঘটনার শিকার হতে হয় তাহলে আমরা আতঙ্কিত যে আসলে ভবিষ্যতে আরো কত কিছু আছে। অনেক কষ্ট করে হেঁটে ফার্মগেট থেকে রিক্সা নিয়ে আজকে এই পর্যন্ত এসেছি, আবার হেঁটে এসেছি। এখন আর কি দাঁড়িয়ে আছি মেট্রোর জন্য যে যাওয়া যায় কিনা। সরকারের উচিত এটা প্রতি মাসে বা সপ্তাহে হলেও একটু চেক করা জিনিসগুলো, ওগুলো কি পজিশনে আছে, কারণ এরকম ঘটনা আগেও একটা ঘটছিল। এগুলো থেকে আসলে আমাদের নিরাপত্তাটা একটু দেখা উচিত। রাজধানীর ফার্মগেটের মেট্রো রেলের পিলারের বিয়ারিং প্যাড মাথায় পড়ে নিহত আবুল কালামের দাফন সম্পন্ন হয়েছে। সকালে নিজ জেলা শরীয়তপুরের নড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদ কবরস্থানে তাকে দাফন করা হয়। এলাকা জুড়ে শোকের ছায়া। এর আগে নিজ গ্রামের বাড়ি ঈশ্বরকাঠিতে পড়ানো হয় দ্বিতীয় জানাজা। নিহত কালাম স্ত্রী ও 2 সন্তান সহ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি এলাকায় ভাড়া থাকতেন। এ ঘটনার সুষ্ঠু তদন্ত চান নিহতের স্বজনরা। নিশ্চুপ এ চাহনিতে এখন একটাই প্রশ্ন, বাবা কই? বাড়ি ফেরার কথা ছিল একরাশ আনন্দ আর ট্রাভেল এজেন্সি ব্যবসার সফলতার গল্প নিয়ে। আবুল কালাম ফিরেছেন ঠিকই, কিন্তু কফিন বন্দী হয়ে। শরীয়তপুরের ঈশ্বরকাঠিতে শোকের ছায়া। জীবন সঙ্গীকে হারিয়ে 2 সন্তানকে নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন কালামের স্ত্রী। রাজধানীতে মেট্রো রেলের পিলারের বিয়ারিং প্যাড মাথায় পড়ে নিহত কালামকে শেষ বিদায় জানাতে সকাল থেকে বাড়িতে স্বজন প্রতিবেশীদের ভিড়। তার এমন মৃত্যু মেনে নিতে পারছেন না কেউই। যখন ওদের মসজিদে উঠবো তখন তো বলবো বাবা কোথায়, ডেডি কোথায়, আসে না কেন, বাবা কোথায়, তুমি আসো না কেন। এখনো তো ওদের ওই বুঝাই নাই যে বাবা গেছে কোথায়, বাবা জান নাই। ও তো আমার ছোট ভাই না, ও আমার সন্তানের মতো ছিল। তোর বাবা সন্তানের পক্ষে কি বলতে পারে বলেন, কি কম। দ্বিতীয় জানাজা শেষে নড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদ কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে রোববার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের নতুন আইলপাড়া বায়তুল ফালাহ জামে মসজিদে প্রথম জানাজা হয়। এইভাবে যাকে বিদায় দিব, এইভাবে যে আসবে এটা তো ভাবতে পারি না, বলাও ছিল না। তো এই যাত্রাটা খুব বেদনাদায়ক। যারা এটার দায়িত্বে আছেন তারা যদি এটা সবসময় তদারকি করতেন বা দেখভাল করতেন, এই ধরনের দুর্ঘটনা আছে। রোববার দুপুরে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউটের ফুটপাত ধরে হাঁটছিলেন ব্যবসায়ী কালাম। হঠাৎই বিকট শব্দে তার মাথার উপর পড়ে মেট্রো রেলের পিলারের বিয়ারিং প্যাড। ঘটনাস্থলেই মারা যান তিনি। আবুল কালাম তার স্ত্রী ও 2 সন্তান সহ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি এলাকায় ভাড়া থাকতেন। জারিন অর্নি, যমুনা নিউজ।
এদিকে মেট্রো রেল ও ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের মান নিয়ন্ত্রণ ও নিয়মিত রক্ষণাবেক্ষণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। এ বিষয়ে কাল বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে শুনানি হবে। আজ আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি দায়ের করেন। রিট পিটিশনটার পারমিশন চেয়েছি, কোর্ট আমাদেরকে পারমিশন দিয়েছে। আগামীকালকে শুনানির জন্য তারিখ নির্ধারণের জন্য আমাদেরকে বলেছে মেনশন স্লিপ জমা দেওয়ার ক্ষেত্রে। রুলের 3টা বিষয় আমরা চেয়েছি। একটা হচ্ছে এখানে যে বেয়ারিং প্যাডটা ছিল, এই বেয়ারিং প্যাডটার গুণগত মান নিশ্চিতকরণ হয়েছে কিনা সেটার উপরে আমরা রুল প্রেয়ার করেছি, এবং এটার সঙ্গে এই বেয়ারিং প্যাড এবং মেট্রো রেল এবং হলো সারা ঢাকা শহরের যে ফ্লাইওভারগুলো আছে, ফ্লাইওভারের যে রক্ষণাবেক্ষণ আছে, এই রক্ষণাবেক্ষণের কোনো অবহেলা আছে কিনা এবং এই অবহেলাজনিত কারণে এই ঘটনা, এই ট্র্যাজেডি হয়েছে কিনা সেটার উপরে আমরা রুলের প্রেয়ার করেছি। কিশোরগঞ্জের ভৈরব উপজেলাকে জেলায় উন্নীত করার দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। এ সময় ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটে। সকাল 10টার দিকে ভৈরব স্টেশনের রেল লাইনে অবস্থান নেন বিক্ষোভকারীরা, এতে করে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। স্টেশনে আটকে পড়ে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস, যাত্রীরা পড়েন ভোগান্তিতে। এক পর্যায়ে ট্রেনটি লক্ষ্য করে পাথর ছোড়া হয়। অবরোধ কর্মসূচি চলে দুপুর 12টা পর্যন্ত। এই অবরোধের কারণে বেশ কয়েকটি ট্রেন ছেড়ে আসতে বিলম্ব হয়। ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত ওসি সায়েদ আহমেদ জানিয়েছেন, ট্রেনে পাথর ছোঁড়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। নির্দেশনা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আর ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে স্থানীয়রা। মিরপুর কেমিক্যাল গুদামে যে আগুনের অগ্নি ঘটনা ঘটেছে সে সম্পর্কে আপনারা নিশ্চয়ই অবগত। এই ঘটনার 12 দিন পর উদ্ধার হওয়া এক নারীর মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ঢাকা মেডিকেল হাসপাতালের মর্গের সামনে সহকর্মী তানজিম শাফিন অপেক্ষা করছেন, তিনি জানাবেন আমাদের। শাফিন, যেই নারীর কথা আমরা বলছিলাম তার মরদেহ স্বজনদের আসলে কিভাবে তারা শনাক্ত করলো পরিচয় সেটি জানাবেন, আর পরিবারের কাছে কখন নাগাদ হস্তান্তর করা হবে? বৃষ্টি, এক মর্মান্তিক গল্প আজ তুলে ধরব। এই মিরপুর রূপনগরের 14 অক্টোবরের অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছিলেন 16 জন, এমন একটি পরিসংখ্যান ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শেষে জানিয়েছিল। ফায়ার সার্ভিস সহ আইন শৃঙ্খলা বাহিনীর উদ্ধার অভিযান শেষ হলেও এক বৃদ্ধ তিনি খুঁজতে থাকেন তার হারানো মেয়েকে। তিনি একই দুর্ঘটনায় তার কন্যা এবং মেয়ে জামাইকে হারিয়েছেন। তো মেয়ে জামাইয়ের মরদেহটি শনাক্ত করা গেলেও তার মেয়েকে তিনি খুঁজে পাচ্ছিলেন না। তিনি 12 দিন ধরে টানা সেই দুর্ঘটনাস্থলে ঘুরেছেন এবং অবশেষে আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিতিতেই তিনি আসলে তার মেয়ের যে মরদেহটি সেটি তিনি সেখানে লক্ষ্য করেন এবং তিনি সেখান থেকে সেটি উদ্ধার করতে সক্ষম হয়েছেন। তিনি সেটি গতকাল 12 দিন পর ঘটনার ঢাকা মেডিকেল কলেজ মর্গে সেটি পাঠিয়েছেন। এখান থেকে আসলে পরবর্তী প্রক্রিয়াগুলো চলবে। আমরা জানি যে সন্তানের লাশ পিতার কাঁধে কত বড় বোঝা, কিন্তু সেই সন্তানের লাশ যখন খুঁজেই পাওয়া যাচ্ছিল না, তারপরে আসলে কি পরিস্থিতি হয়, একজন বাবা কিভাবে আসলে সেখানে খুঁজতে থাকেন এবং পরবর্তীতে সেটা পান, সেই গল্পটা আমরা জানবো। আমাদের সঙ্গে রয়েছেন মার্জিয়া সুলতানা, যার মরদেহটি মূলত হস্তান্তর করা হয়েছে। আপনি তার পিতা মোহাম্মদ সুলতানা, যে কিভাবে আসলে আপনি খোঁজ করছিলেন আপনার মেয়ের এবং সবশেষ কিভাবে পেলেন? সেই হিসেবে প্রথমে মেডিকেলে আইছি, কিন্তু 16 জন মরদেহ হয়েছে, রক্তের গ্রুপ দেওয়া হইলো, কিন্তু আমার মেয়ের কোনো সন্তান এনে পাই না। আমি ওনাকে এসে বলছি আমার মায়ের তো হারানি গিয়েছে এবং মেয়ে জামাই, কিন্তু জামাইকে এনে পাওয়া গেছে, কিন্তু জামাইয়ের ঘরে দিছে, পরে আমরা নিয়ে মাটি। কিন্তু আমি প্রশ্ন করলাম, রাজ করলে আমরা 17 জন দাবিদার, কিন্তু 16টা রাজ। ওনারা বললো 16টা আইছে। আমি 16টা রাস্তা হবে না, রাজ হবে 17টা। আমরা 17 জন দাবিদার এবং 17 জন রক্তের গ্রুপ দেওয়া হয়েছে, কিন্তু রাস্তারা 16টা বডি বোঝাই দিছে। তারপরে আমি এই যে ওনার নাম কিটা থানা, তারপর আপনি খোঁজ করলেন? আমি খোঁজ করছি, যাই এখান থেকে। আমার মায়ের যখন আইসেন আমি কইছি ওইটা আশেপাশে কোনো দিক দিয়ে পরিটার নিচে কাপড়ের তলে টলে। গতকাল আপনি পেয়েছেন, গতকাল কি অবস্থা পেলেন, কিভাবে? মনে করো আমি থানাতে গেছি, আরো 2-3 বার গেছি। আমার বাইরে নিচে এই বইনটার নিচে আরেকজনের সহযোগিতা করছে, হ্যাঁ সহযোগিতার কারণে মনে করো পুলিশের সঙ্গে গেছি। পরে হ্যাঁ তদন্ত করলো, আচ্ছা আমরা যাইতেছি, আজকে না কাল যাচ্ছি। তারপরে কালকে যখন সবে চাপ দিছে, পরে কালকে বিকাল 4:30টার দিকে আইছে পুলিশ। আর পরে হেরানো নিয়ে আমি উদ্ধার কাজ করলাম, যায় আমরা নিজেরই মানে উদ্ধার করতে যাই। আপনি নিজেই উদ্ধার করেছেন? সেখানে মরদেহটি শনাক্ত করলেন কোথায়? সেই ভবনটির কোথায়? বিল্ডিং এর ভিতরে করছি, এবং ইয়ার মেশিন আছে না, মেশিনে আর টেবিলের গুলা ছিল মাথা, আর
ঠ্যাংগুলো হয়েছিল কাপড়ের গাড়ি আছে, গাড়ির তলে পড়ে গেছেন গা। এতদিন পরে আপনি বুঝলেন কেমনি এটি আপনার মেয়ের মরদেহ? মা বাবার একটা বুকের টান আছে না সন্তানের জন্য, যে হারে সন্তান হয়তো বুঝে সন্তানের মর্মগীতা। আমি কই আমার কত কিছু কমাইছে, ছেলেটা পাগল হয়ে আছে হদি আবার আঙ্গা ভাঙ্গা আমার তার পোশাক বা অন্য কোনো কিছু শনাক্ত করতে পেরেছেন? না, অন্য কোনো রাস আমি শনাক্ত করতে না। আমার তার কি আপনার মেয়ের পোশাক বা জুতা এরকম কোনো কিছু দেখে? আমার মায়ের জুতা আমি নিছি, হ্যাঁ আগে নিছি জুতা, কিন্তু কাল পরনে ছিল ওই বোরকা আর পরনে ছিল উন্না, এগুলো সবই ঠিক আছে। আমার মায়ের চুলগুলো ঠিক আছে, কিন্তু আমার মায়ের 100%। এখন আপনার কি অনুভূতি, এই যে এতদিন পরে পেলেন, আপনার কি মনে হয় যে এতদিন দেরি হলো কেন? এতদিন দেরি হয়েছে তাই সার্ভিসের কারণে আর তালাশ করছে না, তারা চর্চা করতো, কিন্তু আমার আজ হয়তো আর আগে হয়তাম। আর কাবিলিতার কারণে আমার মায়ের আজকা আগুনে পুড়ে মরছে না, আমার মায়ের ডাইবা ষড়যন্ত্রের ব্যাপারে মারা গেছে। ফায়ার সার্ভিস সেখানে উদ্ধার অভিযান চালাইছে, কিন্তু এইদিকে চেকই করছে না। আমার মনে চেক করলে তো আর আসে না, অবশ্যই ভাগতে। সেখানে ফায়ার সার্ভিসের একটি সীমাবদ্ধতা রয়েছে, যেহেতু ভবনটি দীর্ঘক্ষণ আগুনে জ্বলার ফলে সেটি ঝুঁকিপূর্ণ হয়ে যায়। সেখানে উদ্ধার তৎপরতা করতে 12 দিন লেগে গেল এবং 12 দিন পরে নিহত মার্জিয়ার মরদেহ শনাক্ত করলো তার বাবা। আমরা শুনছিলাম সেই হৃদয় বিদারক যে কাহিনী। ধন্যবাদ আপনাকে বিস্তারিত জানানোর জন্য শাফিন। গণ অভ্যুত্থানে রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি ও দুজনকে হত্যার মানবতা বিরোধী অপরাধের মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। পরবর্তী সাক্ষ্য গ্রহণ 3 নভেম্বর। সকালেই এই মামলায় সাবেক এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর আগে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 5 জনের বিরুদ্ধে প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপনের পাশাপাশি প্রথম সাক্ষীর সাক্ষ্য জেরা সমাপ্ত হয়। প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন গুলিবিদ্ধ সে আমির হোসেন, পরে তাকে জেরা করেন আইনজীবীরা। এদিকে গণ অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি চলছে। এই মামলার কার্যক্রম চলছে ট্রাইব্যুনাল 2-এ। এই জেলার মধ্যে থেকে ফুটে উঠেছে যে এই যে 19 জুলাই এবং এর আশপাশে কয়েকটি দিন ঢাকা শহরে এই আন্দোলনে পুলিশ এবং তৎকালীন সরকারের বাহিনী কিভাবে নির্বিচারে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপরে গুলি করেছিলেন। এই দাদি এবং এই বাচ্চা, এই দুজনকে নিয়ে এসে যখন বাসার গেটে এসেছে, ঠিক সেই মুহূর্তে একটা বুলেট এসে এই বাচ্চার মাথায় বিদ্ধ হয়ে পেছন থেকে বের হয়ে ওই বুলেটটি এই বাচ্চার দাদির পেটে লাগে এবং দাদি মারা যায়। ছেলেটি চিকিৎসা শেষে আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছে, এজন্য আমরা দেখতে পাচ্ছি। উপদেষ্টা পরিষদ নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর না করা পর্যন্ত নিয়মিত দায়িত্ব পালন করে যাবে। উপদেষ্টা পরিষদের বৈঠকও নিয়মিত অনুষ্ঠিত হবে বলে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। বিবৃতিতে জানানো হয়, সরকারের গৃহীত সংস্কার ও নীতিমালা প্রণয়নের কাজ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে এমন ধারণা সঠিক নয়। সংস্কার কার্যক্রম পূর্ণদমেই চলমান আছে। আর রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটির মেট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের কিছু মন্তব্য গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর বিভ্রান্তি সৃষ্টি হওয়ায় এই বিবৃতি বলে জানানো হয়েছে। চট্টগ্রামে হঠাৎ করে বেড়েছে নিউমোনিয়া রোগের প্রকোপ, বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। সরকারি বেসরকারি সব হাসপাতালে রোগীর চাপ বেড়েছে এবং আশপাশের জেলা উপজেলা থেকেও অনেকেই আসছেন। আবহাওয়া পরিবর্তনের এই সময়ে সচেতন থাকার পরামর্শ চিকিৎসকদের। চট্টগ্রামের আগ্রাবাদে মা ও শিশু হাসপাতালের বহির্বিভাগের চিত্র এটি। চিকিৎসকের অপেক্ষায় থাকা বেশিরভাগ শিশুর বুকে জমেছে কফ, সাথে প্রচন্ড কাশি আর শ্বাসকষ্ট। এর আজকে 5 দিন ধরে জ্বর। আমার বাচ্চার একটা সমস্যা হচ্ছে, ওকে ওষুধ খাওয়াইতে পারে না, ওষুধ খাওয়াইতে পারে না এবং হোটেলে কিছু খাচ্ছে না। ঠান্ডা লাগছে, এক জ্বর, আর রাতে হলে ওর কান্না বাইরে জায়গা, পুরো গা হাত ব্যথা, ও সহ্য করতে পারে না। পরীক্ষা নিরীক্ষার পর ধরা পড়েছে ঠান্ডাজনিত রোগ নিউমোনিয়া। শীত আসার আগেই বেড়েছে এ রোগের প্রকোপ। অনেককে নেবুলাইজার দিচ্ছেন চিকিৎসকরা। ভিতরে কফ জমে গেছে, পরে জ্বর আসছে, জ্বর থেকে এখন ডাক্তার বলছে নিউমোনিয়া হয়েছে, বলতেছে যে নিউমোনিয়া। তো ওটার চিকিৎসা চলছে, আইসিইউতে ছিলাম, ওখান থেকে এখানে শিফট করছে, 6 দিন ধরে এখানে আছে। একটু কাশি থেকে ধরা পড়ছে নিউমোনিয়া এবং আইসিইউতে ছিলাম প্রায় 4-5 দিন, তারপর এসডিইউ পর আবার নর্মাল বেডে। শুধু এই হাসপাতালের বহির্বিভাগে দিনে অন্তত 4 শতাধিক শিশু চিকিৎসা নিচ্ছে। চট্টগ্রাম মেডিকেল এবং জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডেও একই চিত্র।
দেখা দিয়েছে শয্যা সংকট, রোগীর চাপ বাড়ায় রীতিমতো হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। ডেন্টাল হসপিটালে গেছিলাম, ওখানে সিট খালি নেই। ওখান থেকে এখানে আসছি মা ও শিশু হাসপাতালে, ওখানেও বলতেছে সিট খালি নেই, আর একটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমার বাচ্চা কষ্ট পাচ্ছে। কেবিনও চাচ্ছি ফাইনে, নর্মাল ভিডিও চাচ্ছি ফাইনে, এখনো কেবিন চাচ্ছি, মানে ডাক্তার এলাও করেনি, ওটার জন্য আমি এখন কুদে করতেছি। চিকিৎসকদের তথ্য মতে চট্টগ্রামে প্রতিদিন গড়ে প্রায় 2 শতাধিক শিশু নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে। পেডিয়াট্রিক আইসিইউ, এসডিইউ এগুলো এখন খালি থাকছে না, কারণ রোগীগুলো কমপ্লিকেটেড হয়ে কিন্তু আমাদের কাছে আসছে। প্রাথমিক অবস্থায় যদি মায়েরা যদি শিশু ডাক্তারদের কাছে নিয়ে যান, তাদের কাছে গেলে আপনি প্রপার একটা গাইডলাইন পাবেন। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। 5 আগস্টের বিপ্লবের কারণে জালেম পালাতে বাধ্য হয়েছে। আগামী দিনে কেউ এরকম করতে চাইলে, জামায়াতকে নিষিদ্ধ করতে চাইলে তাদের সাথেও একই হবে বলে হুঁশিয়ারি দেন জামায়াত ইসলামের নায়েবে আমির মুজিবুর রহমান। পুরানা পল্টনে এক মতবিনিময় সভায় অংশ নেন জামায়াতের নায়েবে আমির। জানান, জামায়াতের 5 দফা দাবি মেনে নিতে হবে, পিআরের বিরোধিতা করলে গণভোটের ব্যবস্থা করার পরামর্শ দেন। যারা মানুষের মতামতকে ভয় করে তারাই গণভোটকে ভয় করে বলে উল্লেখ করেন জামায়াতের নায়েবে আমির। ফ্যাসিস্টদের যে পরিণতি হচ্ছে, বাকিদের পরিণতিও এমন হওয়া উচিত বলে জানান তিনি। এই সভায় মানবতা বিরোধী অপরাধের জন্য শেখ হাসিনার সর্বোচ্চ সাজার দাবি জানান বক্তারা। জালেম পালাতে বাধ্য হয়েছে ইনশাআল্লাহ। আগামী দিনে এরকম জুলুম যদি কেউ করতে চায় তাহলে তাদেরকে একই পরিণত বরণ করতে হবে। অনেকে এখনই বিভিন্ন ধরনের আস্ফালন করছে, জামাত ইসলামকে নিষিদ্ধ করতে হবে, অমুককে এটা করতে হবে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে। ভারতের ইন্দোরে অস্ট্রেলিয়ার 2 নারী ক্রিকেটারের সাথে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনাকে শিক্ষা ও স্মরণীয় বলে মন্তব্য করেছেন বিজেপির সংসদ সদস্য কৈলাশ বিজয়বর্গিয়া। এমন পরিস্থিতি এড়াতে নিজেদের আরো বেশি সতর্ক থাকার কথা বলে বিতর্ক উস্কে দেন এই নেতা। কৈলাসের এমন মন্তব্যকে দুর্ভাগ্যজনক বলে বিবৃতি দিয়েছে কংগ্রেস। ভারতের নারী ওয়ানডে বিশ্বকাপে খেলতে এসে বাজে অভিজ্ঞতার শিকার হতে হয়েছে টিম অস্ট্রেলিয়াকে। ইন্দোরে কফি শপে যাওয়ার সময় 2 অজি ক্রিকেটারকে অযাচিতভাবে শরীরে স্পর্শ করে পালিয়ে যান এক মোটরসাইকেল আরোহী। অভিযোগের ভিত্তিতে আকিল আলিয়াস নৈত্র নামে সে ব্যক্তিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। বিষয়টি নিয়ে যখন জলঘোলা পরিস্থিতি, ঠিক তখন বিতর্কিত এক মন্তব্যে তা আরও ঘোলাটে করে দেন বিজেপির এমপি কৈলাশ বিজয়বর্গিয়া। ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভির সাথে আলাপকালে অনাকাঙ্ক্ষিত এই ঘটনাকে শিক্ষা ও স্মরণীয় বলে উল্লেখ করেন মধ্যপ্রদেশের এই মন্ত্রী। উল্টো কাঠগড়ায় দাঁড় করান ক্রিকেটারদের নিরাপত্তারক্ষী না নেওয়া এবং স্থানীয় প্রশাসনকে না জানিয়ে বের হওয়াকে। যে ঘটনা ঘটেছে এটি সবার জন্য শিক্ষা, আমাদের জন্য, এমনকি ক্রিকেটারদের জন্য। তারা কাউকে জানিয়ে কিংবা কিছু বলে বের হননি। তারা এখান থেকে শিক্ষা গ্রহণ করবে এবং ভবিষ্যতে সতর্ক থাকবে, যেহেতু ক্রিকেটারদের নিয়ে মানুষের মাঝে অনেক উন্মাদনা কাজ করে। নিজের বক্তব্য প্রতিষ্ঠা করতে ইংল্যান্ডের ফুটবল সংস্কৃতির উদাহরণ টেনে আনেন যুক্তিতে। ক্রিকেট অনেকটা ইংল্যান্ডের ফুটবলের মতো। আমি দেখেছি ফুটবলারের জামা টেনে ছিঁড়ে ফেলেছে ভক্তরা। হোটেল কিংবা ক্যাফেতে অনেকেই ভিড় করে থাকেন বাইরে। কখনো কখনো খেলোয়াড়রা তাদের জনপ্রিয়তার পরিমাণ বুঝতে পারেন না। তারা যেহেতু জনপ্রিয়তায়, তাদেরকেই সতর্ক থাকতে হবে বেশি। গত 23 অক্টোবর ঘটে যাওয়া এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রসঙ্গে বিজয়বর্গিয়ার বক্তব্যকে দুর্ভাগ্যজনক বলে বিবৃতি দিয়েছে কংগ্রেস, যদিও সেদিকে কর্ণপাত করেননি এর রাজনৈতিক নেতা। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। বিতর্কিত থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্ত অঞ্চল থেকে এরই মাঝে সেনা অপসারণ শুরু করেছে কম্বোডিয়া। এ খবর নিশ্চিত করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় বর্ধিত যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের ঠিক পরেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ঠিক সুরাহা না হওয়ায় শান্তির স্থায়িত্ব নিয়ে সন্দিহান বিশ্লেষকরা, শঙ্কায় 2 দেশের জনগণ। অবশেষে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মাঝে বহুল কাঙ্ক্ষিত বর্ধিত যুদ্ধবিরতি। রোববার মালয়েশিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে চুক্তি স্বাক্ষর করেন 2 দেশের নেতারা। আরেক মধ্যস্থতাকারী হিসেবে ছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমও। এই চুক্তির প্রেক্ষিতেই রোববার রাত 9টা থেকে বিতর্কিত সীমান্ত অঞ্চলের কিছু অংশ থেকে সেনা অপসারণ শুরু করেছে কম্বোডিয়া। একটি ভিডিও প্রকাশের মাধ্যমে খবরটি নিশ্চিত করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বিতর্কিত অঞ্চল থেকে ভারী অস্ত্র প্রত্যাহারের পাশাপাশি একটি সাময়িক পর্যবেক্ষক দল গঠনে সম্মত হয়েছে দুই দেশ। সীমান্তে শান্তি বজায় এবং অস্ত্র প্রত্যাহার পর্যবেক্ষণে গঠিত হবে এই দল। তবে এখনো কোনো সমাধান হয়নি মূল সমস্যাগুলোর। এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতি টেকসই হবে কিনা তা নিয়ে উঠেছে প্রশ্ন। দুই দেশের নাগরিকরাই এ চুক্তি নিয়ে দেখিয়েছেন মিশ্র প্রতিক্রিয়া। যুদ্ধবিরতিকে স্বাগত জানালেও চুক্তির স্থায়িত্ব নিয়ে সন্দিহান অনেকে। আমি এ চুক্তির প্রকৃত বাস্তবায়ন দেখতে চাই। যেমন এতে বলা হয়েছে যে আমাদের 18 বন্দী সেনাকে মুক্তি দেবে থাইল্যান্ড। শর্তে রাজি হওয়ার পরও তা ভেঙে ফেললে এ চুক্তির কোনো অর্থ থাকবে না। বিশ্লেষকরাও বলছেন, যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে সাময়িক সমাধান হলেও প্রয়োজন সংকটের মূলে কাজ করা। আন্তর্জাতিক সহযোগিতার পাশাপাশি সবচেয়ে বেশি দরকার উভয় দেশের সংলাপ। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ। এই ছিল দুপুরে বাংলাদেশের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।